আমি ডাক্তার আইরিন বিনতে সাত্তার আপনাদের আজকে রেগুলার ব্যাচের কেস ক্লাসে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনাদের আজকে আমাদের টপিক হচ্ছে প্রি এক্লাম্পসিয়া এসএডি। এখন আমি গতদিন যখন আপনাদের লেকচার ক্লাস নেই সেক্ষেত্রে তখনই আমি বলেছি যে আমরা প্রি এক্লাম্পসিয়ার কেস তো আমরা পাবো, এই বিষয়ে আমাদের কোনো ধরনের সন্দেহ নাই, বা প্রি এক্লাম্পসিয়া ছাড়া আমাদের এফসিপিএস পাস হবে না। আসলে অবস গাইনিতে প্রি এক্লাম্পসিয়া মানে অবসে প্রি এক্লাম্পসিয়া মানে ডিটেলস এর শেষ আর হয় না। এটা একটা এসএলই এসএলইর কথা আমি বলেছি যে এসএলই যদি আপনার কেস থাকে, আপনার যে ইনস্টিটিউশনে আপনার মানে সিট পড়বে ওই মুহূর্তে যদি ওয়ার্ডে এসএলই এর কেস থাকে আপনাকে অবশ্যই দেয়া হবে। এর মধ্যে আপনি বিএসএম এর মধ্যে বিএমএ তো অবশ্যই পাবেন। ঢাকা মেডিকেলে এখন ফিটোম্যাটার্নাল মেডিসিন ইউনিট আছে, তো ওখানেও এসএলই রোগী ভর্তি থাকে। আগে যেমন বিএসএমও সিএমএইচ এই দুটা ছাড়া ওভাবে আসলে পাওয়া যেত না, কিন্তু এখন আপনি কিন্তু ডিএমসি তেও পাবেন কোনো কারণে, মানে আমি ভর্তি থাকলে পাবেন। তো এর মধ্যে ঢাকা মেডিকেল, বিএমইউ এবং সিএমএইচ এই তিনটা স্টেশনে আপনার এসএলই পাওয়ার সম্ভাবনাটা বেশি কম্পারেটিভ টু আনাদার মানে আমাদের সেন্টার। তাহলে আমরা এখন কথা না বলে প্রি এক্লাম্পসিয়া দিয়ে শুরু করি। আমি গতদিন আপনাদেরকে প্রি এক্লাম্পসিয়ার মোটামুটি ইন ডিটেলস বলেছি। এখন আপনারা সবসময় আমরা খেয়াল করব যে পরীক্ষায় আমরা কেসটা আসলে কিভাবে পাবো, কি ফরম্যাটে আমরা কেস পাবো। দেখেন আপনাকে একটা প্রি এক্লাম্পসিয়া রোগী আপনি কিভাবে পাবেন, অবসে যেটা একটা দেখেন এক্সকিউজ মি, অবসে একটা অসুবিধা আছে। অবসে কিন্তু মানে সিঙ্গেল ডায়াগনোসিসে কিছু পাওয়া যায় না। অবস্টেটিক্সে আপনি লেজ অনেক কিছু পাবেন। আপনি পিওর পেরিয়ামে একটা রোগী, সে একটা প্রি এক্লাম্পসিয়া উইথ সিভিয়ার ফিচার নিয়ে তার হয়তোবা সিজার হয়েছে, সাথে আরো অনেকগুলো কোমরবিডিটি ছিল, সেভাবে আপনি পেতে পারেন। তারপরে মনে করেন সবচেয়ে বড় কথা হচ্ছে সিভিয়ার মানে প্রি এক্লাম্পসিয়া উইথ সিভিয়ার ফিচারের রোগীটা আপনি এভাবেই কিন্তু পাওয়ার সম্ভাবনা বেশি। কারণ একটা প্রি এক্লাম্পসিয়া উইথ সিভিয়ার ফিচার যেটা একটা ইমার্জেন্সি কেস, সেই কেসটা কিন্তু আপনি কখনোই আপনাকে পরীক্ষার হলে দেওয়ার আসলে সুযোগ নেই, তাই না? এরকম ইমার্জেন্সি প্রি এক্লাম্পসিয়া রোগীগুলো তো এমনি খারাপ থাকে, তো ওটা কিন্তু আমরা ওভাবে পাবো না, মানে হলে পাবেন না আপনি। কিন্তু ধরেন আপনি পেতে পারেন যে একটা আর্লি অনসেট প্রি এক্লাম্পসিয়া হয়তোবা ও হয়তোবা কনজারভেটিভ অ্যাপ্রোচে আছে, সেই পেশেন্টটা কিন্তু আপনি অ্যান্টিনেটালি পাবেন। সাথে হয়তো এফজিআর আছে বা আদার অনেক প্রবলেম আছে, হয়তো সে একটা 30 উইকসে তার প্রি এক্লাম্পসিয়া সিভিয়ার মানে হাইপারটেন সিভিয়ার মানে শুধু প্রেশার বেশি, প্রেশার কন্ট্রোল হচ্ছে না, তার হয়তোবা ইম্পেন্ডিং সাইন ছিল। সেই পেশেন্টটা মানে অনগোয়িং ট্রিটমেন্টের পরে আপনার হচ্ছে সে রেসপন্স করেছে, শি ইজ ওয়েটিং টু কমপ্লিট হার ফিটাসের লাং ম্যাচুরিটি, এই রোগীগুলো আপনি পাবেন। তাহলে মেইনলি এই দুই ভাবে আপনি পাবেন, কিন্তু সেইভাবে প্রি এক্লাম্পসি মানে আপনার পিওর পেরিয়ামে পাওয়ার সম্ভাবনা অনেক বেশি, আর অ্যান্টিনেটালি আপনি ওই রোগী ওইভাবে পাবেন, এভাবে আপনি পাবেন। অথবা ক্রনিক হাইপারটেনশনের রোগী অ্যান্টিনেটালি পাওয়ার সম্ভাবনা খুবই বেশি। ঢাকা মেডিকেল কলেজে যাদের সেন্টার পরে এখন আমরা দেখি যে ওই কেসগুলো আসলে দেওয়া হয়। কারণ হচ্ছে বা একটা পেশেন্ট ক্রনিক হাইপারটেনশন সুপার ইম্পোজ প্রি, ওর হাত সাথে আরো কোমরবিডিটি আছে, ফিটোম্যাটার্নাল মেডিসিনে সে ভর্তি আছে, কনজারভেটিভে আছে, সে হয়তো 34 সপ্তাহে টার্মিনেট করবে, বা আছে প্রেশার কন্ট্রোল করে তাকে মানে আপনার ছুটি দিবে, সাথে জিডিএমও আছে। এই রোগীগুলো তো পরীক্ষা দেওয়ার জন্য মানে গুড পেশেন্ট, মানে দে আর সেটেল পেশেন্ট। তো আমি এটা এতগুলো ব্যাকগ্রাউন্ড আপনাকে কেন দিচ্ছি, যে সেক্ষেত্রে আপনাকে কিন্তু প্রশ্ন অনেক দিকে যাবে, অবসে এটা একটা অসুবিধা। তাহলে এই জন্য আমাদেরকে এটা আরো ইন ডিটেলস মানে মানে কেসে পড়তে হবে। এখন আমি আপনাদেরকে এখন বলবো যে একটা সোললি প্রি এক্লাম্পসিয়া রোগী আসলে আপনার কাছে কিভাবে প্রেজেন্ট করে। ধরেন পিওর পেরিয়ামে একটা রোগী আসছে, আমি আপনাদেরকে আপুরা এখানে যারা আমার ক্লাস করতেছেন আমি একটু বলি আমাদের আমার অবজারভেশন, আমি নিজে যখন পরীক্ষা দিয়েছি তখন আমি দেখেছি আমরা কেন যেন এখনো মানে পিওর পেরিয়ামের হিস্ট্রিটা বলতে পারি না। পিওর পেরিয়ামে আমরা অ্যান্টিনেটালটা বেশি বলি, পিওর পেরিয়ামের হিস্ট্রিতে কখনোই অ্যান্টিনেটাল বলা যাবে না, আপনাকে অ্যান্টিনেটাল হিস্ট্রিটা শর্টে বলে ফেলতে হবে। আমি প্রথমে একটা প্রি এক্লাম্পসিয়ার পেশেন্ট একটা কেস প্রেজেন্ট করবো অ্যান্টিনেটাল, তারপরে আমি বলবো যে এই পেশেন্টটা যদি আপনার পিওর পেরিয়ামে আপনার কাছে আসে আপনি কিভাবে বলবেন, এটা বলবো। তাহলে আমি আগে কেস দিয়ে শুরু করি, থিওরি তো বলেছে, তারপরে আমি আপনাদেরকে ক্রস বেক করব। ধরেন একটা প্রি এক্লাম্পসিয়ার কেস, আপনি আমি তো প্রথমে বললাম ইন্ট্রোডাকশনে যে আপনি কিভাবে পাবেন তাকে, তাই না? ইম্পেন্ডিং এর এখন আপনি চেক লিস্টে যান, বা আপনি ধরে নেন যে কি কি দেখতে হবে আপনাকে, হিস্ট্রিতে কি কি দেখতে হবে, এক্সামিনেশন মাথায় আগে সেট করতে হবে আমাদেরকে। দেখেন আমরা একটা হিস্ট্রিতে প্রি এক্লাম্পসিয়া রোগী যদি আপনাকে দেয়, আপনি ইউ হ্যাভ টু সার্চ
ফর ওয়েদার দিস পেশেন্ট হ্যাজ ইম্পেন্ডিং সাইন সিমটম, মানে কি আপনি হেডেক আছে কিনা জিজ্ঞেস করতে হবে বা ছিল কিনা, ভিজুয়াল ডিস্টারবেন্স, ব্লারিং অফ ভিশন, এপিগ্যাস্ট্রিক পেইন, মানে ডিমিনিশড অফ ইউরিন অথবা আপনার ডিক্রিজ ইউরিন আউটপুট, ইনসমনিয়া, এগুলো তার আছে কিনা। পাশাপাশি তার অ্যাবডোমিনাল পেনের কথা আমি বলেছি, কোনো পারভাজিনাল ব্লিডিং আছে কিনা, এই হিস্ট্রি। কারণ কি জেনারেলাইজ সোয়েলিং বা এডেমা এগুলো রোগী বলতে পারে বা আমাদের মাথায় থাকে। তাহলে আমি যে কয়টা বললাম যে এই জিনিসগুলো আছে কিনা, এটা একটা চেকলিস্ট। দেন এক্সামিনেশন আপনাকে এডেমা খেয়াল করতে হবে, বিপি রাইজ, আপনি তো বিপি নর্মাল পাচ্ছেন বাট শি ইজ অন ড্রাগ, সো বিপি ব্লাড প্রেশার একটা খুব ইম্পর্টেন্ট, এডেমার একটা ইম্পর্টেন্ট। প্লাস হচ্ছে যখন আপনি এক্সামিনেশন করবেন অ্যাবডোমিনাল পেইন, অ্যাবডোমিনাল কন্ট্রোল, এগুলো খুব ইম্পর্টেন্ট। এটা আমি মানে প্রিলিমিনারি বলে দিলাম। এখন আপনি আসেন, যদি একটা পেশেন্ট আপনার ধরেন আপনি একটা প্রাইমারি রোগী, আপনার কাছে প্রি এক্লাম্পসিয়া নিয়ে এসছে, সে আপনাকে কি চিফ কমপ্লেন দেবে? সে চিফ কমপ্লেন দিবে যে তার হয়তোবা সোয়েলিং, গ্র্যাজুয়াল একটা আপনার সোয়েলিং হচ্ছে, যেটা প্রথমে তার ফিটে ছিল, দেন তার জেনারেলাইজ ইডিমা হয়তোবা সমস্ত শরীরে আসছে। সো উইথ দ্য চিফ কমপ্লেন অফ গ্র্যাজুয়াল সোয়েলিং স্পেশালি ওভার দ্য ফিট অর জেনারেলাইজ সোয়েলিং ফর সাম, যে কয়দিন ডিউরেশন সে কয়দিন। পাশাপাশি দেখেন সে আপনাকে মুখে বলবে যে তার প্রেশার বেড়ে গেছে, তাহলে ইট শুড বি মেনশন লাইক চিফ কমপ্লেন। তাহলে আমি বললাম গ্র্যাজুয়াল সোয়েলিং, বা আমার একটা ফোন আসছে, পুরো ফোনটা আচ্ছা আমি যেখানে ছিলাম, সরি ফোন আসছিল আমার একটা। তাহলে যে তার জেনারেল সোয়েলিং বলবো, সে আপনি বলবেন যে রাইজ অফ ব্লাড প্রেশার সে ফর 2 উইকস, 1 উইক, 10 ডেজ, 15 ডেজ, 1 মাস, যতদিন ধরেন 34 সপ্তাহে রোগী আসছে, সে বলতেছে গত 1 মাস ধরে প্রেশার বাড়তি, যেটাই বলুক, তাহলে আপনি সেটা বলেন। এরপরে পেশেন্টটা যেহেতু অ্যাডমিটেড, তো তার কোনো না কোনো একটা ঝামেলা ছিল, সেটা আপনি বলবেন যে হেডেক ফর দ্য লাস্ট 2 ডেজ, লাস্ট 3 ডেজ, এই ধরনের একটা কিছু ছাড়া তো আর রোগীটা ভর্তি হয় নাই, কোনো না কোনো একটা সমস্যা ছিল। আমরা তো একটা প্রেশার বেশি থাকলেই রোগী ভর্তি দেই না, তো আপনাকে ইট শুড বি মেনশন। তাহলে আমি 3টা চিফ কমপ্লেন বললাম যে মিসেস এক্স, 21 years old, primary gravida, got herself admitted at Dhaka Medical College Hospital with the chief complaint of gradual development of swelling, especially over the feet, or generalized swelling all over the body for last 1 month, and rise of blood pressure for last 3 weeks, headache for last 3 days, 4 days, এরকম একটা কিছু আপনি বললেন। এটা হচ্ছে আপনার চিফ কমপ্লেন। এরপরে আপনি যান যে তার হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেসের। তাহলে দেখেন আমি কি বলবো, আমি আপনাদেরকে পয়েন্ট গুলা বললাম না, আপনি বলেন যে অ্যাকর্ডিং টু দ্য স্টেটমেন্ট শি ওয়াজ আ রেগুলারলি মেনস্ট্রুয়েটিং ওমেন and then she became pregnant, her LMP was on eto and accordingly EDD will be on eto। এখানে খুবই ইম্পর্টেন্ট LMP and which was মানে কনফার্ম বাই আর্লি আলট্রাসোনোগ্রাফি অর নট। কারণ এখানে মানে এলএমপি ইডিডি আলট্রাসাউন্ড দিয়ে করাটা খুবই ইম্পর্টেন্ট, বিকজ প্রি এক্লাম্পসিয়া রোগীদের এফজিআর থাকে, সো ডেটিং ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট হিয়ার। তাহলে আপনি এটা বলেন
Then আপনি বলেন যে it was a planned pregnancy or unplanned pregnancy. She was on regular antenatal checkup and duly immunized. Then she noticed her pregnancy was uneventful till 29 weeks. Then she noticed gradual swelling of the both leg, which did not disappear taking rest. And for this reason, she went to a doctor and her blood pressure was measured, which was quite high. And she was advised to took some medication. যদি সে বলতে পারে বলেন that is labetalol, her 200 milligram BD. But in spite of taking medication, her blood pressure was not controlled. সুন্দর করে বলেন, initially her blood pressure was controlled by taking medication, but for last 15 days, in spite of taking medication, BP was not controlled. And 2 days before her admission, she developed severe headache in the frontal region. For this reason, she admitted to this institute for further management. এখানে চলে গেল। দেন আপনি এক্সপ্লেনেশনে যান, বাকি পয়েন্টগুলো তার আছে না নাই। আপনি বলেন পেশেন্ট গিভস নো হিস্ট্রি অফ ভিজুয়াল ডিস্টারবেন্স, বাকিগুলো আমি তো হেডেক আছে বলেছি, ভিজুয়াল ডিস্টারবেন্স, এপিগ্যাস্ট্রিক পেইন, ইনসমনিয়া, and her urine output is normal. And she gave no history of convulsion, lower abdominal pain or pervaginal bleeding. মানে প্রি-এক্লাম্পসিয়ার কমপ্লিকেশন গুলো তার আছে কি নাই আপনি বলে দিলেন। এন্ড রিগার্ডিং অবস্টেটিক হিস্ট্রি বললামই, সে প্রাইমি, শি ইজ ম্যারিড ফর এত ইয়ার্স এন্ড কাপল ইউজ কোনো মেথড থাকলে সেটা বলেন। এন্ড বিফোর অপারেশন, বিফোর প্রেগনেন্সি, পেশেন্ট ইজ নর্মোটেন্সিভ, নন ডায়াবেটিক এন্ড নো হিস্ট্রি অফ থাইরয়েড ডিসঅর্ডার অর এনি থ্রোম্বোটিক ডিজিজ, বিকজ ওইটা আপনার প্রেশার ইনডিউস করেছে কিনা এটাও আপনি বলে দিলেন। হার বাওয়েল এন্ড ব্লাডার হ্যাবিট ইজ নর্মাল। অ্যাকর্ডিং টু ফ্যামিলি হিস্ট্রি, মায়ের প্রেশার আছে কিনা, ডায়াবেটিস আছে কিনা, এগুলা বলে দেন। ড্রাগ হিস্ট্রি থাকলে আপনি বলতে পারেন যে শি ইজ নাও টেকিং লেবেটেলল এত মিলিগ্রাম, নিফেডিপিন এত মিলিগ্রাম, যেটা সে বলে আপনাকে সেটা বলবেন। এই হচ্ছে আপনার হিস্ট্রি। আমি যদি আরেকবার বলি, 3টা হিস্ট্রি আপনি ইলাবোরেট করলেন, দেন আপনি বাকি সুন্দর করে বলবেন যে এত উইকস অফ প্রেগনেন্সি, it was uneventful, then she noticed gradual swelling over the feet which was not subside by taking medication, and she was treated with a doctor, found hypertensive and treated with some medication that is labeta এত 100 milligram এত মানে ডোজ। Initially blood pressure was controlled, but even after taking medication, then last 15 days BP was not controlled, and she developed or noticed severe headache for eto days. For this reason she was admitted, and then in her now she gives no history of বাকি কমপ্লিকেশন গুলো, নো এপিগ্যাস্ট্রিক পেইন, নো অ্যাবডোমিনাল পেইন, নো পিভি ব্লিডিং, নো কনভালশন, নো ইউরিন আউটপুট ইজ নর্মাল। এই প্রত্যেকটা কথা আপনাকে বলতে হবে। এরপর আসেন আপনি এক্সামিনেশনে, যে উইথ ডিউ কনসেন্ট, মেইনটেইন অ্যাডিকুয়েট প্রাইভেসি, আই এক্সামিন হার, ফাউন্ড হার অ্যাংশাস বাট নর্মাল। তারপর হচ্ছে সে ওবেস কিনা, ঠিক আছে, উইথ এভারেজ বডি বিল্ড বা যেটাই হোক না কেন। এখানে আপনাকে বলতে হবে বেড সাইড হিট কোয়াগুলেশন টেস্ট আপনি করেছেন কিনা, জেনারেল এক্সামিনেশনে এক্সট্রা পয়েন্ট, অথবা ইউরিন ডিপিস্টিক টেস্ট, আপনি যেটাই করেন না কেন। হ্যাঁ, তাহলে আপনি বলেন যে এনিমিয়া, জন্ডিস, যা যা আপনি ওবেসিটিটা এখানে বলতে হবে, খুবই ইম্পর্টেন্ট। বেড সাইড হিট কোয়াগুলেশন টেস্ট বা ডিপিস্টিক টেস্ট করেছেন কিনা বলতে হবে, তা এবং আপনার জেনারেল এক্সামিনেশনে নিজ আরটা বলতে হবে প্রেজেন্ট, ঠিক আছে, বিকজ এইটা আপনার এক্সট্রা। বাকিগুলো তো আপনি বলবেনই, নন এনিমিক, নন একটেরিক, আপনার এডেমা কত প্লাস সেটা বললেন, তারপরে ব্লাড প্রেশার যদি নর্মাল থাকে আপনি বলবেন বিপি ইজ এত, অন মেডিকেশন বা যেটা পেয়েছেন, কি কি ড্রাগে পেয়েছেন সেটা আপনি বলবেন। আর বাকি যে পয়েন্টগুলো আমি বললাম, যে ইউরিন স্ট্রিপ টেস্ট করেছেন কিনা, নিজ আর প্রেজেন্ট কিনা, ক্লোনাস অ্যাবসেন্ট, এটা বলবেন। আর বলবেন যে ফান্ডোস্কোপি নট ডান, তার মানে আপনি বোঝাবেন যে এখানে যে ফান্ডোস্কোপি করতে হয় সেটা আপনি জানেন। এরপরে আসেন পার অ্যাবডোমিনাল এক্সামিনেশন। আপনি একবারে সুন্দর করে জেনারেল এক্সামিনেশন বলেন যে ফাউন্ড হার অ্যাংশাস বাট কোঅপারেটিভ উইথ এভারেজ বডি ব্লিড, পেশেন্ট ইজ মাইল্ডলি অ্যানিমিক, নন একটেরিক, নন ইডিমেটাস, হার ব্লাড পালস ওয়াজ 82 beats per minute, blood pressure 130/90 on medication, bedside urine albumin test was done which was 2+, যেটা আপনি পাচ্ছেন, ক্লোনাস absent, knees dark is normal, and fundoscopy was not done. Then per abdominal examination, abdomen uniformly enlarged with striagra, viterum and linea nigra. On palpation, uterus soft, non-tender, symphysiofundal height is 32 centimeter, which is correspond with the area of মানে age of gestation. আপনার লেট অনসেট হলো তো আপনার এফজিআর থাকবে না, না থাকলে বলার দরকার নেই। লাইকার সিমস টু বি অ্যাডিকুয়েট, সেফালিক প্রেজেন্টেশন। হ্যাঁ, বাস এটা বলে আপনি শেষ করলেন। and per vaginal examination reveal on inspection there is no vulval edema or
ফার ভ্যাজিনাল ব্লিডিং অর ডিসচার্জ, খুবই ইম্পর্টেন্ট। ভালভাল এডিমা প্রি এক্লাম্পসিয়া সিভিয়ার ফিচারের জন্য থাকতে পারে, এবং তার কোনো প্রিভি ব্লিডিং আছে কিনা যেটা আমার আপনার অ্যাব্রাপসিও হলে থাকতে পারে। So from history and clinical examination, this is a case of primary 30 weeks pregnancy with preeclampsia with severe feature. এইটা হচ্ছে একটা solely preeclampsia রোগীর আপনার হিস্ট্রি। এই রোগীটাই যদি 32 উইকসে সিভিয়ার প্রিএক্লাম্পসিয়া মানে প্রিএক্লাম্পসিয়া উইথ সিভিয়ার ফিচারের জন্য তার যদি সিজার হয়ে থাকতো, আপনি পিওর পেরিয়ামে পেলে কিভাবে বলতেন? আপনি কিন্তু ইউ হ্যাভ টু এমফাসাইজ দ্য হিস্ট্রি অফ পিওর পেরিয়াম। প্রশ্ন এক্লাম্পসিয়া প্রিএক্লাম্পসিয়া করতে পারে, তখন আপনাকে বলতে হবে অ্যাকর্ডিং টু দ্য উইথ দ্য চিফ কমপ্লেন অফ হিস্ট্রি অফ সিজারিয়ান সেকশন 2 days back and lower abdominal pain for the same duration. তারপরে আপনি ইলাবোরেশন কিভাবে করবেন? অ্যাকর্ডিং টু দ্য স্টেটমেন্ট, she was a regularly menstruating woman, then she became pregnant and her pregnancy was uneventful till 32 weeks, 28 weeks. Then she was diagnosed as a case of preeclampsia. Initially blood pressure was normal but which was not controlled, and she developed severe headache. For this reason she referred to Dhaka Medical College Hospital and diagnosed a case of primary 32 weeks pregnancy with preeclampsia with severe feature with fetal distress বা কিছু একটা জন্য সিজার হয়েছে, and for this reason she had undergone cesarean section on that day. Now she complained about lower abdominal pain for এত দিন। এইভাবে আপনি 4-5 লাইনে অ্যান্টিনেটাল হিস্ট্রিটা কিন্তু এখানে আপনি কমপ্লিট করে দিবেন। এইখানে আর ইউরিন আউটপুট নর্মাল এই সেই যা বাকি যা বললাম প্রিএক্লাম্পসিয়া ওগুলা কিন্তু আপনার আসবে না। এটা বলার জন্য আমি প্রথমে ওই হিস্ট্রিটা বলে নিয়েছি। এখন আমরা কিছু প্রশ্নে যাব না। প্রি এক্লাম্পসিয়া কাকে বলে সেটা আপনাদেরকে আমি বলেছি, আপনার সিভি এইচডিপির ক্লাসিফিকেশনটা আমি বলেছি, ক্রনিক হাইপারটেনশন কখন বলতেছেন, গাইডলাইনে কখন সিভিয়ার প্রি এক্লাম্পসিয়া ইন স্পাইট অফ মানে অ্যাবসেন্স অফ প্রোটিনিউরিয়া আপনার 5টা জিনিস বলেছে, সেরেব্রাল অর ভিজুয়াল ডিস্টারবেন্স, পালমোনারি এডেমা, লিভার এনজাইম রাইজ, সেরাম ক্রিয়েটিনিন মোর দেন 1.1, প্লেটলেট কাউন্ট লেস দেন 1 লাখ, এগুলো আমরা জানি। আর উইদাউট সিভিয়ার ফিচারে বিপি কম থাকবে, ওখানে বিপি বেশি থাকবে, এগুলো আমরা জানি। কিছু ছোট ছোট প্রশ্ন ম্যাডামরা করে যে প্রোটিনিউরিয়া তুমি কি বলতেছো? প্রোটিনিউরিয়া আমরা যে বেডসাইড ইউরিন করি, ইটস আ কোয়ালিটেটিভ টেস্ট, ঠিক আছে? সেখানে কি ট্রেস মানে হচ্ছে 0.1 গ্রাম, 1+ মানে 0.3 গ্রাম, 2+ মানে 1 গ্রাম, 3+ মানে 3 গ্রাম, 4+ মানে 10 গ্রাম। কোয়ান্টিটেটিভ হচ্ছে 24 আওয়ার্স ইউরিনারি প্রোটিন টেস্ট which is more than 30 মিলিগ্রাম। ইউরিনারি নাইস গাইডলাইনে আপনাকে কি বলেছে? ইউরিনারি প্রোটিন ইস টু ক্রিয়েটিনিন রেশিও, এটা প্রোটিন ক্রিয়েটিনিন রেশিওটা মোর দেন 30 মিলিগ্রাম পার ডিএল, এগুলো জিজ্ঞাসা করে। অ্যালবুমিন ক্রিয়েটিনিন রেশিও সেটা হচ্ছে 8 মিলিগ্রাম পার ডিএল। এখানে আপনার ক্রাইটেরিয়া কি আমি বলেছি ক্লাসের সময় যে 2 ডিফারেন্ট স্যাম্পল 4 to 6 আওয়ার অ্যাপার্ট এবং কোনো ইউটিআই থাকা যাবে না। ব্লাড প্রেশার কিভাবে মেজার করবেন? রাইট সাইডে দেখ আইডিয়াল বিপি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে দেখতে বলা হয়। লেভেল অফ দা হার্ট এবং ব্রাকিয়াল আর্টারিটা আপনাকে অক্লুড করতে হবে পুরাপুরি, এবং আপনি ডিসঅ্যাপিয়ারেন্স অফ করোকভ সাইন পর্যন্ত আপনাকে শুনতে হবে। মিন আর্টারিয়াল প্রেশার কথা আমি বললাম, সেটা হচ্ছে ডায়াস্টোলিক প্রেশার প্লাস 1/3 অফ পালস প্রেশার। এটা যদি 105 এর উপরে হয় তাহলে আপনাকে বুঝতে হবে এটা প্রিএক্লাম্পসিয়া। প্যাথোফিজিওলজি অফ প্রিএক্লাম্পসিয়া ধরে 8টা জিনিস আমরা বলবো, সেটা হচ্ছে ফেলিওর অফ ট্রোফোপ্লাস্টিক ইনভেশন, ভেসোকনস্ট্রিকশন, এন্ডোথেলিয়াল ইনজুরি, oxygen derived free radical, inflammatory mediators, immunological response, genetic predisposition and dietary deficiency or excess. প্রত্যেকটা জিনিসের এক্সপ্লেনেশন জানতে চাই। ফেলিওর অফ ট্রোফোপ্লাস্টিক ইনভেশন আমরা কি জানি? বলেছি প্লাসেন্টা শুরু হয় 10 সময় মানে 10 মাস কি বলি 10 উইকস থেকে, ফুল ব্লান হয় আপনার 18 সপ্তাহে। সো নরমালি ভেসেল গুলাতে ট্রোফোপ্লাস্ট ইনভেশন হলে তারা ডাইলেট হতে পারে, সো ব্লাড সাপ্লাই বাড়ে, বাট এটা 10 থেকে 12 সপ্তাহ ইনভেশনটা হয় মায়োমেট্রিয়াল জাংশন পর্যন্ত, ডেসিডুয়াল মায়োমেট্রিয়াল জাংশন পর্যন্ত, বাট 18 সপ্তাহে যে যখন সে মাসলকে ইনভেট করবে তখন আর আপনার প্রি এক্লাম্পসিয়া এটা হচ্ছে না। এইটা হচ্ছে ফেলিওর অফ ট্রোফোপ্লাস্টিক ইনভেশন, ঠিক আছে? সো আলটিমেটলি হাই রেজিস্ট্যান্ট লো ফ্লো ভেসেলে পরিণত হচ্ছে ভেসোকনস্ট্রিকশনের কারণে। ভেসোকনস্ট্রিকশন হওয়ার কারণে মানে ভেসো কনস্ট্রিক্টিং এজেন্ট এন্ড ভেসো ডাইলেটিং এজেন্ট গুলোর মধ্যে ইমব্যালেন্স তৈরি হচ্ছে। আমাদের বাড়ছে কি কি? এনজিওটেনসিন 2 বাড়ছে, থ্রোম্বোক্সিন A2 বাড়ছে, এন্ডোথেলিন বাড়ছে, আর ভেসো ডাইলেটেশন হয়ে নাইট্রিক অক্সাইড কমে যাচ্ছে, প্রোস্টাগ্ল্যান্ডিন I2 কমে যাচ্ছে। এন্ডোথেলিয়াল ইনজুরি হলে অক্সিজেন ডিরাইভড ফ্রি রেডিক্যাল তৈরি হবে, ইনফ্ল্যামেটরি মেডিয়েটরস আসবে, সো তারা ফার্দার আপনাকে ইনজুরি করবে, ঠিক আছে? সো ফার্দার আবার ওরা ইনজুরি করবে। ইমিউনোলজিক্যাল ইনটলারেন্স সেটা কি?
এখানে প্রাইমিদের যে বেশি হয় সেটা দিয়ে আমরা ডিসক্রাইব করতে পারি। প্রথমবার তাদের ট্রোফোপ্লাস্টিক ইনভেশন হচ্ছে, কোরিওনিক ভিলাইটা প্রথম এক্সপোজড হচ্ছে, সেজন্য টলারেন্স নাই, এটা ইম্পর্টেন্ট। দেন ডায়েটারি ডেফিসিয়েন্সি, ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি থাকলে হয়, আমরা এটা জানি যে ক্যালসিয়ামটা এখানে ভেসো ডাইলেটর হিসেবে কাজ করে। প্রোটিন ডেফিসিয়েন্সি, প্রোটিন মানে প্রোটিন যদি কমে থাকে আপনার অসমোটিক প্রেশারটা মেনটেন করতে পারবে না, সো প্রোটিন লিক হবে। এডিমা কেন হয়? এডিমা হয় প্যাথোলজিক্যাল এডিমা, এখানে অ্যালবুমিনটা ধরে রাখতে পারে না, সো প্লাজমা অনকোটিক প্রেশারটা কমে যাচ্ছে, ক্যাপিলারি পারমিয়াবিলিটি বেড়ে যাচ্ছে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। প্রোটিন ইউরিয়া ভেসোকনস্ট্রিকশন হয়, রেনাল আর্টারি স্পাজম হয়, গ্লোমেরুলো এন্ডোথেলিওসিস হয়, এই টার্মটা আমাদের মনে রাখতে হবে, এবং ক্যাপিলারি পারমিয়াবিলিটি বাড়ে। তাহলে এই কেন কেন গুলো আমাদের জিজ্ঞাসা করে। এরপরে আসেন আপনি কমপ্লিকেশন, আমি বলেছি দুইটা জিনিস জিজ্ঞাসা করে, একটা হচ্ছে প্রেস, একটা হচ্ছে আপনার হেল্প সিনড্রোম। হেল্পটা তো আমরা জানি যে হেমোলাইসিস, লো প্লেটলেট কাউন্ট, এলিভেটেড লিভার এনজাইম। এখানে কি যে আপনার হেল্পটা আপনি কিভাবে বুঝবেন? তার একটা প্রি এক্লাম্পসিয়ার হিস্ট্রি আছে, অ্যাবডোমিনাল পেইন আছে, ভমিটিং আছে। এপিগ্যাস্ট্রিক পেইন হয় কেন? স্ট্রেচিং অফ দ্য গ্লিসন্স ক্যাপসুল অফ দ্য লিভার। সেখানে কি হচ্ছে, আপনি কমপ্লিট ব্লাড কাউন্ট করলে প্লেটলেট কম পাবেন, পেরিফেরাল ব্লাড ফিল্মে আপনি সিস্টোসাইট পাবেন, লিভার ফাংশন টেস্ট করলে মানে এলটি এসটি রেইজড হবে, এলডিএইচ টা রেইজড হবে, সিটি স্ক্যান যদি করেন আপনি সাবক্যাপসুলার হিমাটোমা পাবেন। তো এটা কিন্তু রাপচার হয়ে ডেথও হতে পারে। এটা হচ্ছে আপনার হেল্পের ফিচার্স। দেন আপনি প্রেস যেটা বললাম সেটা কি করে, পোস্টেরিয়র রিভার্স এনকেফালোপ্যাথি সিনড্রোম, এখানে ব্রেনে হেমোরেজ হয়, সো অক্সিপিটাল রিজিয়নে, সো এইটা আপনার হতে পারে। অর্গান ওয়াইজ যদি চেঞ্জ জিজ্ঞাসা করে ম্যাডামরা অনেক সময়, তাহলে মাথায় আপনার প্রেস হচ্ছে, ওই দিক থেকে হার্টের সাবএন্ডোথেলিয়াল আপনার হেমোরেজ হচ্ছে, পালমোনারি এডেমা হচ্ছে লাংসে, এআরডিএস হচ্ছে, হেল্প হচ্ছে লিভারে সাবক্যাপসুলার হেমাটোমা, কিডনিতে হচ্ছে গ্লোমেরুলো এন্ডোথেলিওসিস, রেনাল ব্লাড ফ্লো কমে যাচ্ছে, জিএফআর কমে যাচ্ছে, সিক্রেশন মানে আপনার কমে যাচ্ছে, রিঅ্যাবজর্পশন বেড়ে যাচ্ছে, আলটিমেটলি ইউরিক অ্যাসিড বাড়তেছে, ব্লাডেও সেম ইন্টেন্স ভেসোস্পাজম হয়, আপনার স্টিমুলেশন অফ দ্য কোয়াগুলেশন ক্যাসেট, আলটিমেটলি ডিআইসি ডেভেলপ করে। তো খুবই 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 ইম্পর্টেন্ট আপনার হচ্ছে অর্গান চেঞ্জটা আমাদেরকে জানতে হবে, এটা ইম্পর্টেন্ট। এরপরে আপনি আসেন যে কাদের হয়, রিস্ক ফ্যাক্টরটা কারা? প্রাইমি পেশেন্ট রিস্ক ফ্যাক্টর আমরা জানি, জেস্টোসিস এর কথা বলেছি আমি আপনাদেরকে, যে জেস্টোসিস স্কোরিংটা উই হ্যাভ টু লার্ন, যে 1 2 3 দিয়ে স্কোর আছে, তাহলে কতগুলো ডায়ামিটার আছে, জাস্ট ওজিএসবি গাইডলাইনটা পড়ে ফেলবেন। প্রাইমিদের রিস্ক ফ্যাক্টর বেশি, এক্সট্রিম অফ এজের রিস্ক ফ্যাক্টর বেশি, ওবেসিটিজ এর রিস্ক ফ্যাক্টর, ফ্যামিলি হিস্ট্রি, ডায়াবেটিস মেলাটাস, থাইরয়েড ডিসঅর্ডার, এসএলই, এআরটি, রেনাল ডিজিজ, থ্রোম্বোফিলিয়া, এক একটার জন্য এক একটা স্কোর আছে। আপনাকে রিস্ক ফ্যাক্টর জিজ্ঞাসা করলে আপনি অবশ্যই জেস্টোসিস স্কোরিংটা বলে দিবেন। এখানে আরো কিছু ছোট ছোট কেন কেন উত্তর দিতে হয়, যে হেডেক হচ্ছে কেন, মনে রাখবেন প্রত্যেকটা জিনিসই ভেসোস্পাজমের জন্য হচ্ছে। তাহলে হেডেক হচ্ছে কেন? সেরেব্রাল ভেসোস্পাজমের জন্য। সেরেব্রাল এডেমা হয়, ইন্টেন্স ভেসোস্পাজম হয়। এপিগ্যাস্ট্রিক পেইন হচ্ছে কেন? স্ট্রেচিং অফ দ্য গ্লিসন্স ক্যাপসুল। ইনসমনিয়া কেন হচ্ছে? এটা হচ্ছে ডিউ টু হেডেক, এবং ওখানেও তো আমার ভেসোস্পাজম হয়। অলিকিউরিয়া বললাম, রেনাল ব্লাড ফ্লো কমে যায়, জিএফআর কমে যায়, রেনাল ভেসোস্পাজম হয়। আর হচ্ছে ভিজুয়াল ডিস্টারবেন্স কেন হয়? আপনার রেটিনাল স্পাজম হচ্ছে। আই চেঞ্জ ইন প্রি এক্লাম্পসিয়া, এটা খুবই ইম্পর্টেন্ট। বেশি খারাপ অবস্থা হলে কিন্তু রেটিনাল ডিটাচমেন্টও পাওয়া যায়। এখানে হয় রেটিনাল এডেমা, আর্টারিওলার কনস্ট্রিকশন, ভেনুলার নিকিং এন্ড চেঞ্জেস ইন দ্য ভেইন ইজ টু আর্টারি রেশিও। এটা হচ্ছে আই চেঞ্জ ইন প্রি এক্লাম্পসিয়া। এখানে একটা ধরে যে হাইপারটেনসিভ রেটিনোপ্যাথি, দীর্ঘদিন ধরে হাইপারটেনশন থাকলেও কিন্তু ক্রনিক হাইপারটেনশনের ক্ষেত্রেও কিন্তু রেটিনোপ্যাথি হয়। সেখানে আমরা কি পাই? সিলভার ওয়ারিং পাই, সফট এক্সুডেট পাই, প্যাপিলোইডিমা পাই। ডায়াবেটিক রেটিনোপ্যাথির ক্ষেত্রে আপনার কি হয়? মাইক্রো অ্যানিউরিজম ডেভেলপ করে, নিউ ভাস্কুলারাইজেশন ডেভেলপ করে, এবং হার্ড এক্সুডেট হয়। এখানে গেল এগুলো হচ্ছে থিওরিটিক্যাল কিছু মানে আপনার এক্সপ্লেনেশন। এখন আসেন ক্লিনিক্যালি, ম্যাডাম জিজ্ঞেস করবে যে এটা প্রি এক্লাম্পসিয়া রোগী, ওকে কেন ভর্তি করছেন, কখন আপনি ভর্তি করবেন? একটা তো হচ্ছে বিপি আপনার কন্ট্রোল হচ্ছে না, 160/110 এর উপরে। 2 নাম্বার হচ্ছে আপনার সাইন সিমটম অফ ওই যেগুলো আছে, যে হেডেক, ব্লাডিং অফ ভিশন, এপিগ্যাস্ট্রিক পেইন, ইনসমনিয়া, বা তারপরে হচ্ছে আপনার সিভিয়ার অ্যাবডোমিনাল পেইন, এগুলো আছে, অথবা পালমোনারি এডিমা আছে, অথবা এগুলো নাই, বাট বায়োকেমিক্যাল অর হেমাটোলজিক্যাল প্যারামিটার গুলো চেঞ্জ হয়েছে, ইউর রিপোর্ট শোজ দিস, অথবা আপনি ফিটাল কম্প্রোমাইজ মানে বাচ্চা খারাপ,
এগুলো যদি হয় আপনি অ্যাডমিট করবেন। এইখানে আপনি করলেন, আমি তো অ্যান্টিনেটাল রোগীতে আছি, তারপর জিজ্ঞেস করবে হাউ টু ম্যানেজ। ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু কাউন্সেল দ্য কন্ডিশন of the mother and the baby. What happened? সো কিভাবে ম্যানেজ করব, তাকে কাউন্সেলিং করব অ্যাবাউট হার কন্ডিশন। দেন আপনি তাকে 3 ভাগে ভাগ করতে আমি বলেছি কিন্তু আপনাকে, যদি কন্ট্রোল হয়ে যায় হাইপার টেনশন এবং আপনি বাচ্চা ভালো মা ভালো, দেন আপনি এক্সপেক্টেড ম্যানেজমেন্ট দিতে পারেন। কিন্তু আপনার আমার যে রোগী থাকবে আসলে এখানে এরকম সুযোগ নাই। এখানে যেটা হচ্ছে হাইপার টেনশনটা আপনাকে কন্ট্রোল, আপনার ম্যানেজমেন্ট প্রিন্সিপাল হচ্ছে কন্ট্রোল অফ হাইপার টেনশন, প্রিভেনশন অফ কমপ্লিকেশন এন্ড অবস্টেটিক্যাল ম্যানেজমেন্ট। কন্ট্রোল অফ হাইপার টেনশনটা আমরা কিভাবে করবো? কন্ট্রোল অফ হাইপার টেনশন আমরা করব ইনজেক্টেবল লেবেটেলল দিব। যে রোগীটা এরকম মানে ইন স্পাইট অফ গিভিং ওরাল অ্যান্টি হাইপারটেনসিভ, তাদের বিপি কমছে না, সেক্ষেত্রে আপনি ল্যাবেটোলল ওজিএসবি গাইডলাইনে যেটা বলেছে, আপনি 10 মিলি মানে 10 ml 50 মিলিগ্রাম থাকে, আপনি 4 ml দিয়ে শুরু করবেন, 15 মিনিট পর পর দেখবেন আনটিল ডায়াস্টোলিক ব্লাড প্রেশার 90 হচ্ছে। এটা হচ্ছে আমি ডাইরেক্ট আইভি দিচ্ছি, অথবা আমি ড্রিপে দিব অ্যালং উইথ নর্মাল স্যালাইন। ঠিক আছে, আপনি 250 ml নর্মাল স্যালাইনে 250 মিলিগ্রাম 5টা ল্যাবেটেলল দিয়ে দেন, দিয়ে আপনি 6 ড্রপ পার মিনিটে দিতে থাকেন এবং আপনি পিপি চেক করতে থাকেন, ড্রিপ বাড়াবেন। ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে নাইস এখন আপনাকে গাইডলাইনে আমরা এটা জানি সবাই যে 145/85 হচ্ছে নিউ টার্গেট। এটা হচ্ছে আপনি বিপি কন্ট্রোল করেন, ফার্স্ট লাইন ড্রাগ ল্যাবেটেলল, সেকেন্ড লাইন ড্রাগ নিফেডিপিন, এই দুটাই বলে, এখন আর মিথাইলটোপ্রল দিতে পারেন। আর হাইপারটেনসিভ ক্রাইসিসের ক্ষেত্রে আমরা ইনজেক্টেবল লেবেটোলল দিচ্ছি। প্রিভেনশন অফ কমপ্লিকেশনের মধ্যে কনভালশন প্রিভেন্ট করি কিভাবে, আইভিআইএম রেজিম আমি বলেছি আপনাদেরকে যে প্রোফাইলেকটিক্যালি আপনি 10 মিলিগ্রাম দিবেন, 4 মিলিগ্রাম আইভি, এটা আপনি 12 ml ডিস্টিল ওয়াটারে মিলায়ে আপনি স্লোলি দিবেন, বাকি 6 মিলিগ্রাম আইএম দিবেন ইচ বাটকে। টোটাল আইভি যেটা সেটা আপনার নেলপসেন দিতে হয় আপনাকে, ফার্স্ট ব্যাগটা রানিং, দেন আপনার 2 to 7 বোতল আপনি 6 to 8 ড্রপ পার মিনিটে দিবেন। এটাও বলছি। তাহলে এটা কিন্তু ওজিএসবি গাইডলাইন, এটা কিন্তু বই না, এটা আমাদের ওজিএসবি গাইডলাইন। আমরা প্রথম বোতলটা রানিং দেই এবং 24 ঘন্টা যাতে যায়, বাকি 6টা বোতল 4 6 24 ঘন্টা। এটা আপনি দিলেন প্রিভেনশন অফ কমপ্লিকেশন, মায়ের কনভালশন প্রিভেন্ট করার জন্য। বাচ্চার জন্য কি করতেছেন? ডেক্সামিথাসন, বেটামিথাসন। আমাদের বেটামিথাসন নাই, আমরা ডেক্সামিথাসন দিচ্ছি 6 মিলিগ্রাম 12 আওয়ার্স অ্যাপার্ট, 4টা ডোজ। এগুলো আপনি দিলেন। দেন ইউ হ্যাভ টু মনিটর ইউর পেশেন্ট। আপনি মনিটর করবেন কিভাবে? পেশেন্টের হিস্ট্রি নেন, তার চিফ কমপ্লেইনে ফিলিং অফ ওয়েল বিং আছে কিনা, অথবা সে ফিলিং অফ ওয়েল বিং নাই কিনা, তার নিউ সিমটম গুলো আসতেছে কিনা, তার বাচ্চা কেমন আছে সে বলতেছে। এটা হচ্ছে রোগী আপনাকে কমপ্লেন করবে, তার তার মাথা ব্যথা চলে গেছে কিনা, তার ঘুম হচ্ছে কিনা, পেটে ব্যথা আছে কিনা, ইউরিন আউটপুট ভালো হচ্ছে কিনা, বাচ্চা নড়াচড়া বুঝছে কিনা, এগুলো হচ্ছে তার কমপ্লেন। ইমপ্রুভমেন্ট এক্সামিনেশন করবেন আপনি, পাল, ব্লাড প্রেশার, ফিটাল হার্ট রেট, ইউরিন অ্যালবুমিন, এগুলো ডেইলি করবেন। বিপি 4 ঘন্টা পর পর চেক করবো, ফিটাল হার্ট রেট 4 to 6 আওয়ার চেক করবো, ইউরিন অ্যালবুমিন ডেইলি করবো। এন্ড দেন ইনভেস্টিগেশন, বাচ্চার কি সিটিজি করবো 30 উইকস অনওয়ার্ড, 32 উইকস অনওয়ার্ড, গ্রোথ প্রোফাইলটা দেখবো, তাই না? ডপলার করবো 2 to 3 উইকলি। ম্যাটারনাল আপনি কি করবেন? সিবিসি করবেন, লিভার ফাংশন টেস্ট করবেন, কোয়াগুলেশন প্রোফাইল করবেন। ইউজুয়ালি টুয়াইস উইকলি করে করে দেখতে হয়। যদি ইম্পর্টেন্ট মানে যদি কোনো ইমার্জেন্সি হয় তাহলে আপনি সেটাকে মানে ইয়ে করতে পারবেন, কি বলে এটাকে, আরো তাড়াতাড়ি করতে পারবেন। এইগুলো আপনার প্রিভেনশন অফ কমপ্লিকেশন। এখন বলেন আপনি অবস্টেটিক্যাল ম্যানেজমেন্ট কিভাবে করবেন? আমি বলেছি 3টা ভাবে, টাইম অফ ডেলিভারি, মোড অফ ডেলিভারি, প্লেস অফ ডেলিভারি। টাইম অফ ডেলিভারি কি? আপনি টার্সিয়ারি সেন্টারে করবেন যেখানে আপনার সরি প্লেস অফ ডেলিভারি যেখানে আপনার এনআইসিউ আছে, এক্সপার্ট সবকিছু আছে। আর টাইম অফ ডেলিভারি হচ্ছে কন্টিনিউ দ্য প্রেগনেন্সি আপ টু আ লেভেল from which a fetus can survive exterior but without jeoparding ম্যাটারনাল কন্ডিশন, মানে মায়েরও ক্ষতি করবেন না, বাচ্চাটা বাইরে সার্ভাইভ করতে পারবে। তাহলে আমরা কি বলছি যে আই ওয়ান্ট টু কন্টিনিউ দ্য প্রেগনেন্সি আনটিল
a level from which the fetus can survive exterior without jeoparding maternal condition. Usually 37 weeks পর্যন্ত আপনি নিবেন যদি সবকিছু ভালো থাকে, or at least 34 weeks আপনি নিতে হবে। আর বাট pre-eclampsia with severe feature need any time termination, এই কথাটা মনে রাখতে হবে। তো কখন কখন টার্মিনেট করবেন? যদি ইভেন গিভিং অল antihypertensive drug, blood pressure not control, eclampsia develops, abruptio placenta develops, oxygen saturation decreases below 90, or বেবিতে সিটিজিতে নন রিঅ্যাসিওরিং, ফিটাল ডেথ হয়ে গেছে, ডপলারে চেঞ্জ চলে আসছে, ফিটাল ডিস্ট্রেস চলে আসছে, সেক্ষেত্রে ইউ হ্যাভ টু টার্মিনেট দ্য প্রেগনেন্সি। অ্যান্ড মোড অফ ডেলিভারি ইজ vaginal delivery preferred, cesarean section only for obstetrical complication. আমরা কি করি, vaginal delivery করাবো, আপনি মেমব্রেন রাপচার করবেন, মেমব্রেন রাপচার করে অক্সিটোসিন ড্রিপ দেবেন। আর যদি আনরাইপ থাকে ইউ হ্যাভ টু গিভ মিজোপ্রোস্টল দিয়ে আপনি রাইপেনিং করেন, ইন্টারসার্ভাইকাল জেল দিয়ে রাইপেনিং করেন, জেল দিয়ে রাইপেনিং করেন, করে দেন ইউ হ্যাভ টু ডু ARN and oxytocin drip can be given. লেবারে কি করবেন? অ্যানালজেসিয়া দিব আমরা, এপিডুরাল মনিটরিং করব, কাটশট করব সেকেন্ড স্টেজ, অ্যাক্টিভ ম্যানেজমেন্ট অফ দ্য থার্ড স্টেজ অফ লেবার করব, বাট ডোন্ট ইউজ আর্গুমেট্রিন। ঠিক আছে, ক্লোজ মনিটরিং করতে হবে আফটার ডেলিভারি, কারণ পোস্টপার্টাম এক্লাম্পসিয়া হবার রিস্ক সময় বেশি থাকে। পোস্টপার্টাম ইউ হ্যাভ টু গিভ অ্যান্টিহাইপারটেনসিভ ড্রাগ, অনেক সময় 6 সপ্তাহ পর্যন্ত দিতে পারবেন, এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং করাবেন, কন্ট্রাসেপটিভ দিবেন। প্রেডিকশন এন্ড প্রিভেনশন অফ প্রি-এক্লাম্পসিয়া আমাদের খুবই পছন্দ, আমি আপনাদের গতদিন পড়িয়েছি, এটা আমি আর ডিটেলসে যাব না, বিকজ আপনি এটা জাস্ট ওজিএসবি গাইডলাইনটা এখন বলবেন যে ক্লিনিক্যালি কি দেখছি আমরা। মিন আর্টারিয়াল প্রেসার দেখবো, রোল ওভার টেস্ট পজিটিভ যদি পাই সেটা, বায়োফিজিক্যালে আমি ইউট্রাইন আর্টারি ডপলার করব আর্লি সেকেন্ড ট্রাইমেস্টার থেকে, বায়োকেমিক্যালে সেল ফ্রি ফিটাল ডিএনএ দেখবো, সলিউবল এফএমএস টাইরোসিন কাইনেস দেখবো, প্লেটলেট ডিরাইভ গ্রোথ ফ্যাক্টর দেখবো, এবং জেস্টোসিস স্কোরিং ইজ দ্য tool for prediction of pre-eclampsia in a low resource setting like ours. এইটা ওনাদের খুবই পছন্দ, এই কথাটা এটা বলতে হবে। প্রেডিকশন করলাম আমি, প্রেডিকশন করে লাভ কি আমাকে? আই হ্যাভ টু গিভ মানে অ্যাসপিরিন দেবো আমি, তাই তো? এবং আমাদের এখানে ডোজ কিন্তু অবশ্যই 150, ওই এটা গাইডলাইন বলেছে 150, আপনি 12 সপ্তাহ থেকে শুরু করে 36 উইকস পর্যন্ত দিবেন, কোনো ধরনের সমস্যা নেই। পাশাপাশি যদি কোনো অন্য কিছু ডায়াগনোসিস হয়, যেটা থ্রম্বোফিলিয়া আছে, থ্রম্বোটিক ইভেন্ট আছে, বা আপনার এসএলই বা অন্য যে কোনো কিছু আছে, সেক্ষেত্রে ইউ হ্যাভ টু গিভ থ্রোমোপ্রোফাইলেক্সিসও করতে হতে পারে। তাহলে প্রিডিকশন করে আপনি এটা হাই রিস্ক পেয়ে তাদেরকে অ্যাসপিরিন দিয়ে দিবেন, তার আপনি স্মোকিং ইনহিবিট করবেন, ডায়েট কন্ট্রোল করবেন, ক্যালসিয়ামটা হাই ডোজে দিবেন, এগুলা হচ্ছে আপনি স্মোকিং থাকলে সেটাকে ইনহিবিট করবেন। তাহলে এটা হচ্ছে আপনার প্রেডিকশন এন্ড প্রিভেনশন। এই হচ্ছে আচ্ছা প্রি-এক্লাম্পসিয়া নিয়ে। এখন আমি কয়েকটা জিনিসে যাই। প্রি-এক্লাম্পসিয়ার এটা গেছে অপথ্যালমোস্কোপিক ফাইন্ডিংস এর কথা আপনাকে বলেছি, যেটা শিখতে হবে, ঠিক আছে? গেল এটা। এখন আসেন নাইস গাইডলাইনের কথা তো আমি বলছি যে উইদাউট মানে প্রোটিনিউরিয়া ছাড়াও কোনটা কোনটা থাকলে আপনি সিভিয়ার প্রি-এক্লাম্পসিয়া বলবেন, তাই না? তাহলে আমরা এখন বলি যে প্রি-এক্লাম্পসিয়া উইদাউট সিভিয়ার ফিচার, উইথ সিভিয়ার ফিচার। এখানে দেখেন নিউরোলজিক্যাল ম্যানিফেস্টেশন কোনটা? হেডেক, ভিজুয়াল ডিস্টারবেন্স, এটা অ্যাবডোমিনাল পেইন, পালমোনারি এডিমা, এটা পরেরটা। আমি যেটা বলতেছি যে ইন অ্যাবসেন্স অফ প্রোটিনিউরিয়া আপনার প্রেজেন্স অফ ফিচার্স অফ সিভিয়ারিটি কয়টা? এখানে আমি এভাবেই জিজ্ঞাসা করি ওনারা। 1 নাম্বার হেডেক, 2 নাম্বার ভিজুয়াল ডিস্টারবেন্স, 3 নাম্বার অ্যাবডোমিনাল পেইন, 4 নাম্বার পালমোনারি এডিমা, 5 নাম্বার প্লেটলেট কাউন্ট লেস দেন 1 লাখ, রেইজড 6 নাম্বার হচ্ছে রেইজড লিভার এনজাইমস, 7 নাম্বার হচ্ছে সেরাম ক্রিয়েটিনিন মোর দেন 1.1 অর ডাবল রাইজ অফ ক্রিয়েটিনিন, আর একটা হচ্ছে আপনার ইন অ্যাবসেন্স অফ ক্রনিক রেনাল ডিজিজ, এটা থাকলে আপনার হবে, আর একটা হচ্ছে FGR, আর হচ্ছে এরপরে হচ্ছে অলিগোরিয়া। এগুলো হচ্ছে আপনার সিভিয়ার ফিচার, এটা আমরা জানি। আরেকটা ইম্পর্টেন্ট, আমি গতদিন আপনাদেরকে বলেছিলাম যে ফিগো বা এসিওজি বলছে আমাকে 2টা টাইপের কথা, 4টা টাইপের কথা। একটা হচ্ছে আর্লি অনসেট প্রি-এক্লাম্পসিয়া, যেটা বিয়ন্ড 34 উইকস যেতে পারে না, লেট অনসেট প্রি-এক্লাম্পসিয়া, যেটা ক্যান ক্রস দ্য 34 উইকস, এটা একটা। আরেকটা হচ্ছে প্রিটার্ম প্রি-এক্লাম্পসিয়া, লেস দেন 37 উইকস।
আর টার্ম প্রি এক্লামশিয়া হচ্ছে মোর দেন 37 উইকসে যাদের টার্মিনেট করা হয়েছে। এই চারটা নাম জানতে হবে: আর্লি অনসেট প্রি এক্লামশিয়া, লেট অনসেট প্রি এক্লামশিয়া, প্রি টার্ম প্রি এক্লামশিয়া, টার্ম প্রি এক্লামশিয়া গেল। আর এরপর একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে আই সিমটমের কথা বললাম, এখানে ইউজুয়ালি স্পাজম অফ দ্য রেটিনাল ভেসেল গুলা হয়, ঠিক আছে। এখানে ব্লাইন্ডনেসও ডেভেলপ করতে পারে, ম্যাডামরা প্রশ্ন করে, বাট এটা ডেলিভারির 1 সপ্তাহের মধ্যে কিন্তু এটা আবার আপনার ফেরত আসে, মানে ঠিক হয়ে যায় এটা, ঠিক আছে। এই গেল। আর হচ্ছে প্যাথোজেনেসিসটা আমি বলেছি, সিগনিফিকেন্স অফ প্রি এক্লামশিয়া বলেছি, প্রোটিন কতটুকু যায়। আচ্ছা, আরেকটা জিনিস, আদার কজ অফ প্রোটিনিউরিয়া কি? আপনার ইউটিআই থাকতে প্রোটিনিউরিয়া হয়, আপনার সিকেডিতে প্রোটিনিউরিয়া হয়, এসএলই তে প্রোটিনিউরিয়া হয়, ডায়াবেটিক নেফ্রোপ্যাথিতে প্রোটিনিউরিয়া হয়। এগুলো আছে ইম্পর্টেন্ট। হ্যাঁ, প্রি এক্লামশিয়ার প্রোটিনিউরিয়াটা কেমন দেখেন, নন সিলেক্টিভ, অ্যালবুমিন গ্লোবুলিন দুইটাই যাচ্ছে, গ্র্যানুলার কাস্ট পাওয়া যায়। সো প্রোটিনিউরিয়া ইজ দ্য ওয়ান অফ দ্য ক্রাইটেরিয়া ফর ডেভেলপিং প্রি এক্লামশিয়া, বাট নট ম্যান্ডেটরি। এটা ইম্পর্টেন্ট কোন জায়গায়, যে সিভিয়ার যদি আপনার প্রোটিনিউরিয়া হয় সেক্ষেত্রে আপনার রেনাল ড্যামেজ হওয়ার চান্স থাকে বেশি, এইটা ইম্পর্টেন্ট। বাট এটাই যে সিভিয়ার প্রি এক্লামশিয়ার ফিচার সেটা না, এই কথাগুলো জিজ্ঞাসা করে। আর যদিও আমরা জানি যে প্রি এক্লামশিয়া ইজ নট ম্যান্ডেটরি, বাট আপনি বলবেন যে যদি আপনার প্রোটিনিউরিয়া বেশি থাকে, আপনার মাথায় রাখতে হবে যে তার রেনাল ড্যামেজটা হওয়ার চান্সেস বেশি। প্যাথোজেনেসিসটা বলেছি, এটা আর বলতে হবে না। আর একটা হচ্ছে এফজিআর হয়, এফজিআর হতে পারে, বাট এফজিআর কিন্তু কমন না, আমি এটা একটু আগে বললাম। এফজিআর কাদের হয় তাহলে বেশি? যারা ক্রনিক হাইপারটেনশন আছে আসলে তাদের এফজিআর হয়। আর হচ্ছে আর্লি অনসেট অফ প্রি এক্লামশিয়া, লেট অনসেট প্রি এক্লামশিয়া কিন্তু আপনি এফজিআর পাবেন না, এটা ইম্পর্টেন্ট। এই কয়টা জিনিস ইম্পর্টেন্ট বলে দিলাম। এখন আমরা এসএলই তে আসি। হ্যাঁ, এটাও ইম্পর্টেন্ট যে solely এসএলই ভাবে আসার নাই। এসএলই ডেফিনেশন আপনাদেরকে বলছি, এসএলই ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া বলেছি। ডিসকয়েড র্যাশ, এই 11টা মুখস্থ রাখতে হবে। ডিসকয়েড র্যাশ, ওরাল আলসার, ফটোসেন্সিটিভিটি, আর্থ্রাইটিস, মেলার র্যাশ। ইমিউনোলজিক্যালের মধ্যে অ্যান্টিডিএস, অ্যান্টিরো, অ্যান্টিলা, অ্যান্টিস্মিথ। নিউরোলজিক্যাল, সেটা হচ্ছে সিজার সাইকোসিস। 8 নাম্বার হচ্ছে রেনাল, সেটা হচ্ছে প্রোটিনিউরিয়া, এখানে গ্রস প্রোটিনিউরিয়া হয় মোর দেন 5 মিলিগ্রাম, 0.5 মিলিগ্রাম পার ডে। 9 নাম্বার হচ্ছে অ্যান্টি নিউক্লিয়ার অ্যান্টিবডি। 10 নাম্বার সেরোসাইটিস। 11 নাম্বার হেমাটোলজিক্যাল, সেখানে প্যানসাইটোপেনিয়া ডেভেলপ করে। 4টা প্রেজেন্ট থাকতে হবে, 11টার মধ্যে একটা মানে কি বলে আপনার ক্লিনিক্যাল সহ, এটার মধ্যে ক্লিনিক্যালও থাকতে হবে। ইনসিডেন্স কি এটা আমরা জানি যে মেয়েদের বেশি, ঠিক আছে। মেয়েদের মানে 10 জনের মধ্যে 9 জনেরই মেয়ে হয়। এখন দেখেন যেগুলো খুবই ইম্পর্টেন্ট, আপনার সাধারণত আপনি এসএলই কিভাবে পাবেন? আপনি কিন্তু এসএলই পাবেন ডায়াগনোসড কেস অফ এসএলই, মানে আপনাকে যে রোগীটা দিবে তার হয়তো এসএলই, আগে হয়তো রিকারেন্ট প্রেগনেন্সি লস আছে, বা এসএলই ডায়াগনোসড কেস, সে হয়তো মানে এখন মানে রেগুলার টার্মিনেশনের জন্য ভর্তি হয়েছে, বা এসএলই তার ফ্লেয়ার হয়েছিল, সে এখন ভালো। এসএলই ফ্লেয়ার হয়েছিল ভালো, এটা ইউজুয়ালি আপনি বিএমএতে মানে বেশি পাওয়া যায়। এখন দেখেন, যেটা এসএলই ফ্লেয়ার অবস্থা তো আপনাকে দিবে না, মানে রোগীটা তো তখন ক্রিটিক্যাল। সো আপনি কিন্তু সেটেল হওয়া রোগী পাবেন, তার হয়তো বা এই প্রেগনেন্সিতে ডায়াগনোসিস হয়েছে, আগে আরপিএল হিসেবে ছিল, অথবা শি ইজ আ ডায়াগনোস কেস অফ এসএলই অন ট্রিটেড, এবং সে প্রি কনসেপশনাল কাউন্সিলিং নিয়ে প্রেগনেন্ট হয়েছে, এখন সে অ্যাজ আ হাই রিস্ক প্রেগনেন্সি, সে হাই রিস্ক প্রেগনেন্সি ইউনিটে আছে। এখন এসএলই রোগী প্রেগনেন্ট অনেক পাওয়া যায়, বিকজ আমাদের ট্রিটমেন্ট ভালো হচ্ছে, ঠিক আছে। তাহলে আপনাকে ওই যে, তাহলে আপনি দেখেন এই রোগীটার হিস্ট্রিতে এই পয়েন্টগুলো আসতে হবে, যে কতদিন ধরে সে ডায়াগনোজ, সে কি প্রি কনসেপশনাল কাউন্সিলিং নিয়েছিল কিনা, সে আগে কি ড্রাগ ইউজ করতো, এখন কি তাকে ড্রাগ ইউজ করতে হয় কিনা, শি ইজ অন স্টেরয়েড অর নট, এবং সে প্রি কনসেপশনাল কাউন্সিলিং যখন করে নিয়েছে তার অর্গানগুলোর কি অবস্থা ছিল, তার কোনো অ্যান্টিবডি পজিটিভ ছিল কিনা, ওই যে যেগুলো ফিটাল এফেকশন করতে পারে, সে অ্যানোমেলি স্ক্যান করেছিল কিনা, সে ফিটাল ইকোকার্ডিওগ্রাফি করেছিল কিনা, এই পয়েন্টগুলা আপনার হিস্ট্রিতে আসতে হবে। যেটা আমার, এবং তার ব্লাড প্রেশার তো রেজ থাকবেই, সে কি কি ড্রাগ সে খাইতেছে। আমি অনেকগুলো কথা বলছি। সে প্রি কনসেপশনাল 1 নম্বর হচ্ছে কতদিন ধরে সে ডায়াগনোজ, সে প্রি কনসেপশনাল কাউন্সিলিং নিয়েছিল কিনা, সে কি ড্রাগ সুইচ করেছে কিনা, অ্যান্টি মানে ইমিউনোসাপ্রেসিভ ড্রাগ গুলা। তারপর হচ্ছে সে হচ্ছে আপনার কি বলে ওটাকে, স্টেরয়েড নিচ্ছে কিনা প্রেগনেন্সিতে, সে অ্যানোমালি স্ক্যান করেছে কিনা, ফিটাল ইকো করেছে কিনা, দেন তার আগ
আদার মেডিকেল ডিসঅর্ডার, তার কি প্রি এক্লাম্পসিয়া ডেভেলপ করেছে কিনা, সে থ্রোম্বোপ্রোফাইলেক্সিস বা অন্য কিছুতে পাচ্ছে কিনা, তার অ্যান্টিবডি কোনগুলা পজিটিভ ছিল, এগুলো আপনার হিস্ট্রিতে আসতে হবে। এবং বর্তমানে তার অবস্থা কি, ডিজিজ অ্যাক্টিভিটিটা কেমন আছে, এইগুলো আপনাকে বলতে হবে হিস্ট্রিতে। এক্সামিনেশনে তো আপনি যা দেখেছেন তাই, ফেসিয়াল অন্য যেগুলো আমি যেটা বললাম, আপনি পয়েন্ট গুলা বলবেন যে না এই ক্রাইটেরিয়া গুলো, বিকজ আপনাকে এরকম টক্সিক রোগী দেয়া হবে না, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। তারপরে আপনি বাকি এক্সামিনেশন যা আছে সেটা ওভাবে করবেন। আপনাকে জিজ্ঞাসা করবে এখানে প্রথমেই যে এফেক্ট অফ এসএলই অন প্রেগনেন্সি কি, এফেক্ট অফ প্রেগনেন্সি অন এসএলই কি। এফেক্ট অফ প্রেগনেন্সি অন এসএলই একটাই, সেটা হচ্ছে ফ্লেয়ার আপ। এফেক্ট অফ এসএলই ইন প্রেগনেন্সি কি, ম্যাটারনাল ফিটাল। ম্যাটারনাল কি হয়, প্রি এক্লাম্পসিয়া এক্লাম্পসিয়া, লুপাস নেফ্রাইটিস হবে, প্যানসাইটোপেনিয়া ডেভেলপ করতে পারে, থ্রোম্বোটিক ফেনোমেনন হবে, পেশেন্ট স্ট্রোক করে যেতে পারে, এফজিআর ডেভেলপ করে, প্রিটার্ম লেবারে যায়, আরপিএল তো বলেছি এটা। তবে when SLE is associated with antiphospholipid antibody তখন আপনার আরপিএল হয় মেইনলি। আর এসএলই এর পেশেন্টদের ডায়াবেটিস, তারপরে থাইরয়েড ডিসঅর্ডার, এগুলো হওয়ার চান্সেস বেশি থাকে, অ্যাজ ওয়েল এস প্রি এক্লাম্পসিয়া এক্লাম্পসিয়া। বাচ্চার ক্ষেত্রে কি, কনজেনিটাল হার্ট ব্লক আর নিউন্যাটাল লুপাস। এটা হচ্ছে এফেক্ট অফ এসএলই অন প্রেগনেন্সি, আর এফেক্ট অফ প্রেগনেন্সি অন এসএলই হচ্ছে ফ্লেয়ার আপ হবে। প্রি এক্লাম্পসিয়া কেন হয় দেখেন, এখানে মানে কিডনিতে ড্যামেজ হয়, সো লুপাস নেফ্রাইটিস ইজ আ প্রেডিক্টর, মানে ইজ আ মানে আপনার পোকার ফর ডেভেলপিং প্রি এক্লাম্পসিয়া। ক্রনিক হাইপারটেনশন যদি কেউ থাকে, ক্রনিক স্টেরয়েড যদি ইউজ করে রোগীটা, তাহলে ডেফিনেটলি তার প্রি এক্লাম্পসিয়া হবেই। এফজিআর কেন হয়, মায়ের নিউট্রিশন তো কম যায়, মানে আপনার ভেসেল কনস্ট্রিকশনের কারণে। হার্ট ব্লক কেন হয় এটা আমি বলেছি, যদি অ্যান্টিলা অ্যান্টিবডি পজিটিভ হয়, তাহলে কন্ডাকশন সিস্টেম এভি নোডে সে এই অ্যান্টিবডিটা প্লাসেন্টা ক্রস করে কন্ডাকশন সিস্টেম অফ দ্য হার্ট অফ দ্য বেবি সে ব্লক করে, সো আপনার কনজেনিটাল হার্ট ব্লক হয়। এখন আপনি একটা ইসিলির বলবে তোমার রোগী কি ইনভেস্টিগেশন দিবে এবং তার ফাইন্ডিংস কি, 10টা বলবো একদম ক্লিয়ার কাট মনে রাখবেন। সিবিসি তে প্যানসাইটোপেনিয়া পাবেন 1 নাম্বার। 2 নাম্বার, ইউরিন রুটিন মাইক্রোস্কোপিক এক্সামিনেশনে আপনি প্রোটিন ইউরিয়া পাবেন এক্সটেন্সিভ, ওই যে 0.5 মিলিগ্রাম পার লিটার, এবং কাস্ট পাবেন আরবিসি কাস্ট, সেলুলার কাস্ট। 3 নাম্বার, এসএল এর জন্য অ্যান্টি নিউক্লিয়ার অ্যান্টিবডি পজিটিভ হবে 96% ক্ষেত্রে। 4 নাম্বার, অ্যান্টি ডিএস ডিএনএ অ্যান্টি স্মিথ অ্যান্টিবডি, এটার স্পেসিফিসিটি বেশি, এটা আপনি পজিটিভ, এটা করবেন। 5 নাম্বার, ফর ফিটাল এফেকশন অ্যান্টি রো অ্যান্টিলা অ্যান্টিবডি করবেন। 6 নাম্বার, কমপ্লিমেন্ট দেখেন ডিজিজের কি অবস্থা, কমপ্লিমেন্ট কম আছে নাকি, C3 C4 করি। 7 নাম্বার, লিভার ফাংশন টেস্ট। 8 নাম্বার, রেনাল ফাংশন টেস্ট। 9 নাম্বার, ইসিজি। 10 নাম্বার, কোয়াগুলেশন প্রোফাইল। এই লিভার ফাংশন টেস্ট, রেনাল ফাংশন টেস্ট, ইসিজি, কোয়াগুলেশন প্রোফাইল, এটা আপনি দেখবেন whether there is complication developed or not, কমপ্লিকেশন আছে কিনা। তাহলে এগুলো আমার ইনভেস্টিগেশন। আপনি ডায়াগনোসিস করলেন, আপনাকে জিজ্ঞেস করলে এফেক্ট অফ প্রেগনেন্সি অন এসএলই কি, এফেক্ট অফ এসএলই অন প্রেগনেন্সি কি, হোয়াট ইনভেস্টিগেশন ইউ হ্যাভ টু ডু, দেন আপনাকে জিজ্ঞেস করবে আপনি কিভাবে ম্যানেজ করবেন, কিভাবে ট্রিট করবেন। লাগলে স্টেরয়েড দিবেন, প্রেডনিসোলন আমি তো বলেছি লো ডোজ ওরাল দিব 1 to 2 মিলিগ্রাম পার কেজি পার ডে। আর খারাপ অবস্থা হলে হাইড্রোক্সিক্লোরোকুইন, সরি কি বলে এটাকে, এসসিকিউ, যেটা আমার হাইড্রোক্সিক্লোরোকুইন, এটা আমি দিব ইমিউনোসাপ্রেসেন্ট হিসেবে, এটা 3 to 4 মিলিগ্রাম পার কেজি পার ডে। বাকিগুলো দিতে পারবো না বিকজ দেয়ার ইজ টেরাটোজেনেসিটি, এটা আমরা জানি। আর অ্যাসপিরিন আপনাকে দিতে হবে, সেটা আপনি লো ডোজ অ্যাসপিরিন দেন। কিভাবে মেনটেন করবেন প্রেগনেন্সি, আপ টু 28 উইকস, 2 উইকস উইকলি সে আসবে, 28 উইকস অনওয়ার্ড সে উইকলি আসবে। এখানে এই পয়েন্টগুলো, এই 5টা পয়েন্ট খেয়াল করেন। 28 সপ্তাহ পর্যন্ত 2 সপ্তাহ পর পর আসবে, 28 সপ্তাহ পরে সে 1 সপ্তাহ পর পর আসবে। 18 থেকে 22 সপ্তাহে অ্যানোমেলি স্ক্যান করবে, 22 থেকে 24 সপ্তাহে সে ফিটাল ইকো করবে, এবং 5 নাম্বার পয়েন্ট হচ্ছে 3 to 4 উইকলি সে আল্ট্রাসাউন্ড করে ফিটাল বায়োমেট্রিটা চেক করবে। ফ্লেয়ার আপ দেখার জন্য প্লেয়ার আপ দেখার জন্য যে তাকে আমরা মান্থলি সিবিসি করে দেখবো কি অবস্থা, অ্যান্টি ডিএসডিএনএ করবো, ক্রিয়াটিনিন করবো, লিভার ফাংশন করবো। এইগুলো হচ্ছে আপনার ফলো আপ বা মনিটরিংটা কিভাবে করবেন। তারপরে আসুন অবস্টেটিক ম্যানেজমেন্টে আপনার প্লেস অফ ডেলিভারি, টাইম অফ ডেলিভারি, মোড অফ ডেলিভারি। প্লেস অফ ডেলিভারি তো ডেফিনেটলি টার্সিয়ারি কেয়ার সেন্টার, যেখানে ফিটোম্যাটার্নাল স্পেশালিস্ট আছে, অ্যাটলিস্ট ইন্টারনাল মেডিসিন আছে, নেফ্রোলজি আছে, রিউমাটোলজি আছে, এগুলো এখানে দিতে হবে আপনাকে। টাইম অফ ডেলিভারি হচ্ছে আপনার এদেরকে আপনি টার্মে গেলেই খুশি, ইডিডি ক্রস করা যাবে না।
যদি এভরিথিং ইজ অল রাইট, কোনো ফ্লেয়ার আপ বা অন্য কোনো কিছু নেই, মোড অফ ডেলিভারি ডেফিনেটলি ভ্যাজাইনাল ডেলিভারি অ্যালাউড, বাট আপনার অ্যাবসোলুট ইন্ডিকেশন হচ্ছে কমপ্লিট হার্ট ব্লক যদি থাকে বাচ্চার, তাহলে আপনাকে অবশ্যই সিজারিয়ান সেকশন করতে হবে। এটা ইম্পর্টেন্ট। ডিউরিং লেবারে আমরা স্ট্রেস ডোজ অফ স্টেরয়েড দিব, এটা আমি গতকালই বলেছি। আইভি হাইড্রোকর্টিসন 100 মিলিগ্রাম 8 আওয়ারলি 3 ডোজ। পিরিয়ড আপনি ব্রেস্ট ফিডিং এনকারেজ করবেন, এটা ইম্পর্টেন্ট। মেইনটেনেন্স থেরাপি দিবেন স্টেরয়েডের পিরিয়ডের ক্ষেত্রে। স্ট্রেস ডোজ দিয়েছেন না, সেটার মেইনটেনেন্স থেরাপি দিবেন। মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ দিবেন, তাকে কন্ট্রাসেপটিভ দিতে হবে আপনাকে, ঠিক আছে? ইমপ্লানন দেন, প্রোজেস্টেরন অনলি পিল দেন, মানে কিন্তু আপনার কপারটি এটা অ্যাভয়েড করতে বলা হয়েছে, ঠিক আছে? কারণ এবং কমপ্লিট যাদের এসিড রোগী তাদেরকে আমরা ওরাল কন্ট্রাসেপটিভ মানে কম্বাইনটা দেই না, বিকজ এখানে থ্রম্বোটিক ফেনোমেনন হওয়ার চান্সেস থাকে। এসিলি পেশেন্টকে কখন কন্ট্রা ইন্ডিকেশন মানে প্রেগনেন্সি কখন হবে না, এটা আমি গতদিন যদিও বলছি, আবারও বলি। অ্যাক্টিভ স্টেজ অ্যাক্টিভ লুপাস 1, 2 নাম্বার কিডনি ইনভলভমেন্ট ক্রিয়েটিনের মধ্যে 2, 3 নাম্বার মেথোট্রেক্সের সাইক্লোফসফেট নেওয়া অবস্থায়, 4 নাম্বার সিভিয়ার থ্রোম্বোসাইটোপেনিয়া আছে, 5 নাম্বার নিউরোলজিক্যাল ইনভলভমেন্ট, 6 নাম্বার কার্ডিওলজিক্যাল ইনভলভমেন্ট। তাহলে সে কখন প্রেগনেন্ট হবে, কি অবস্থা, এটাও বলছি আমি, যে রিমিশন ফেজে যখন অ্যাটলিস্ট 6 মান্থ সে থাকবে। সেটা আপনি কিভাবে বুঝবেন? সিবিসিতে প্যানসাইটোপেনিয়া নাই, ইউরিন মাইক্রোস্কোপিক মানে রুটিন মাইক্রোস্কোপিক করে কোনো প্রোটিন ইউরে ওরকম নাই, কোনো কাজ নাই। 3 নাম্বার 24 আওয়ার ইউরিনের প্রোটিনটা লেস দেন 3 গ্রাম পার লিটার। তাহলে আপনি বুঝবেন যে সে রিমিশন ফেজে আছে। এই থাকা অবস্থায় তাকে আপনি প্ল্যান প্রেগনেন্সি দিবেন, তার অ্যাজাথায়োপ্রিন বা সাইক্লোফসফামাইড অফ করে আপনি মোনোথেরাপিতে আনবেন, হাইড্রোক্সিক্লোরোকুইন দেন, প্রি কনসেপশনাল কাউন্সিলিং দেন, ফ্রিকোয়েন্ট ফলো আপের কথা বলেন। সেক্ষেত্রে আপনি তাকে তারপর আপনি প্রেগনেন্সি করবেন। এখানে কয়েকটা জিনিস জিজ্ঞাসা করে, অ্যাজাথায়োপ্রিন কি করে, সে এফজিআর করে। সাইক্লোফসফামাইড মেথোট্রেক্সেট মানে ভিলাই অফ দ্য প্লাসেন্টা ডিস্ট্রয় করে, আইউডি করে, এবং আপনার হেমোরেজিক সিস্টাইটিস করে, মায়ের বাচ্চার ক্লে ফ্লিপ করে, ট্রাকিওইসোফেজিয়াল ফিস্চুলা করে, ঠিক আছে? এগুলো আমাদের সমস্যা করে। এবং আরেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন, যে প্রেগনেন্সিতে ফ্লেয়ার আপ কেন হয়? বিকজ এসিএল একটা অ্যান্টিবডি মেডিয়েটেড বাট ইমিউন রেসপন্স, এবং আমি যে বলেছি আমরা প্রি এক্লাম্পসিয়ার কারণে এটা হিউমারাল ইমিউনিটি। সো প্রেগনেন্সিতে একটা অ্যান্টিবডি মেডিয়েটেড ইমিউন রেসপন্স, এখানে অ্যান্টিবডি মেডিয়েটেড ইমিউনিটি বাড়ে এবং সেল মেডিয়েটেড ইমিউনিটি সাপ্রেস হয়। সো এখানে ইমিউনিটি সাপ্রেস হয়ে আপনার এসিডিটা ডেভেলপ করতেছে, এটা ইম্পর্টেন্ট। এখন আরেকটা জিনিস জিজ্ঞাসা করবে যে ফ্লেয়ার আপ হয়েছে তোমার কাছে, কি করবা? মনে রাখবেন প্রেগনেন্সিতে যে কোনো খারাপ কিছু হলে আপনাকে স্টেরয়েড দিতে হবে। সো ফ্লেয়ার আপ আপনি ডায়াগনোসিস করছেন, এখন দেখেন কি অবস্থা। মাইল্ড টু মডারেট ফ্লেয়ার আপ হলে মানে কি কোনো রেনাল ইনভলভমেন্ট নাই, কোনো নিউরোলজিক্যাল ইনভলভমেন্ট নাই, সেক্ষেত্রে জাস্ট প্রেডনিসোলন আপনি ওরালি দেন 1.5 মিলিগ্রাম পার কেজি পার ডে ফর 10 ডেজ। কোনো রেনাল ইনভলভমেন্ট নাই, কোনো নিউরোলজিক্যাল ইনভলভমেন্ট নাই, তাহলে 1 থেকে 1.5 মিলিগ্রাম পার কেজি পার ডে। আর যদি সিভিয়ার ফর্মে থাকে উইথ রেনাল ইনভলভমেন্ট, তাহলে আপনাকে অবশ্যই প্রেডনিসোলনের ডোজ বাড়াই দিতে হবে। প্রেডনিসোলন দিবেন, পাশাপাশি মিথাইল প্রেডনিসোলন যেটা, সেটা আপনাকে মানে প্রথমে ইনজেক্টেবল ফর্মে দিবেন, তারপর ওরালি নিয়ে আসবেন। আপনি সাইন সিমটম কি দিবে? আপনার এসএলই ফ্লেয়ার হবে, দেখেন পেশেন্টের ফিভার হবে, ওয়েট লস থাকবে, আর্থালজিয়া থাকবে, মায়ালজিয়া থাকবে, এক্সট্রিম ফ্যাটিক থাকবে। সিবিসিতে ওই যে বললাম প্যানসাইটোপেনিয়া পাবেন, কমপ্লিমেন্ট কমে যাবে, অ্যান্টি ডিএসডিএনএটা আপনার কমে যাবে, এইটা হচ্ছে ইম্পর্টেন্ট, ঠিক আছে? আর একটা জিনিস হচ্ছে, হওয়ার পরে বাচ্চা লুপা আচ্ছা এসিলি বাচ্চা হওয়ার পরে আমি বলেছি আম্মা আসতেছি, ক্লাস নিয়ে এখনই আসতেছি। তাহলে আমি যেখানে ছিলাম যে আচ্ছা ওইটা নিউনাটালে যাওয়ার আগে একটা কথা বলি, যে লুপাস নেফ্রাইটিস যেটা, সেটার ক্ষেত্রে কি হয় জানেন? অ্যান্টি ডিএসডিএনএ পজিটিভ পাবেন এবং আপনার কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশন হয়ে যায়। সেক্ষেত্রে আপনার ব্লাড মানে রেনাল ইনভলভমেন্ট হয়ে হেমাচুরিয়া করবে, আপনাকে ইউরিনে প্রোটিন ইউরিয়া পাবেন, আরবিসি কাস্ট পাবেন, এবং এটা কনফার্ম করবেন কিভাবে? আপনি রেনাল বায়োপসি করে, সেখানে ডিফিউজ প্রলিফারেটিভ গ্লোমেরুলোনেফ্রাইটিস পাওয়া যায়। সেক্ষেত্রে প্রেডনিসোলন একেবারে মানে অনেক বড় ডোজে 40 to 60 মিলিগ্রাম পার ডে ডোজে আপনাকে দিতে হবে।
এটা ইম্পর্টেন্ট। আরেকটা প্রশ্ন একটু আগে বলছি যে এসএলই কি আরপিএল করে? এসএলই রোগী ইউজুয়ালি ইনফার্টিলিটি হয় না, বাট ওদের সাথে যদি অ্যান্টিফসফোলিপিড অ্যান্টিবডি সিনড্রোম থাকে দেন ইট উইল মেক আরপিএল। সেখানে 4টা জিনিস হয়: ইনহিবিশন অফ ট্রোফোব্লাস্টিক প্রলিফারেশন, ইন্ট্রাভিলাস থ্রোম্বোসিস, রিলিজ অফ ইনফ্লামেটরি মিডিয়েটরস এন্ড রেসিডুয়াল ভাস্কুলোপ্যাথি উইথ ফিব্রিনয়েড নেক্রোসিস। এই কারণে আপনার এসএলই রোগীতে আপনার তার আরপিএল ডেভেলপ করে এবং আপনি এটা প্রিভেন্ট করার জন্যই তাকে অ্যাসপিরিন দিচ্ছেন। এসএলই আর প্রি এক্লাম্পসিয়ার মধ্যে পার্থক্য আমি বলেছি গতকাল, আরেকবার বলি। এসএলই তে প্যানসাইটোপেনিয়া আর প্রি এক্লাম্পসিয়া থ্রোম্বোসাইটোপেনিয়া। এসএলই এর ইউরিনে আরবিসি কাস্ট, ওখানে হায়ালিন কাস্ট। এসএলই তে ইউরিক অ্যাসিড আনচেঞ্জ থাকে, প্রি এক্লাম্পসিয়া ইউরিক অ্যাসিড বাড়ে। এসএলই তে লিভার ফাংশন আনচেঞ্জ থাকে, প্রি এক্লাম্পসিয়া লিভার ফাংশন অল্টার হয়। কমপ্লিমেন্ট এসএলই তে কমবে, কমপ্লিমেন্ট নরমাল থাকে অথবা বাড়তে পারে প্রি এক্লাম্পসিয়ায়। অটো অ্যান্টিবডিজ গুলা এসএলই তে বাড়ে, ওখানে অটো অ্যান্টিবডির কোনো রোল নাই। রেনাল বায়োপসি করে ইনভলভমেন্ট পাবেন, ইউজুয়ালি প্রি এক্লাম্পসিয়ার অত খারাপ না হলে পাওয়া যায় না। অ্যান্টিথ্রম্বিন 3 ডেফিসিয়েন্সি থাকে এসএলই তে, আর আপনার প্রি এক্লাম্পসিয়াতে অ্যান্টিথ্রম্বিন 3টা বেড়ে যায়। তাহলে এই হচ্ছে আপনার এসএলইর কথাবার্তা। আরেকটা যেটা বললাম যে এসএলই তে ওই যেটা তো বলেছি আগে যে বাচ্চার ব্যাপারটা নিউনেটাল লুপাস, ওর স্কিনের ম্যানিফেস্টেশন গুলা হয়, সেটা যদিও চলে যায়, পাশাপাশি আপনার হার্টের সমস্যা হতে পারে। তাহলে আপনি কি করবেন? বাচ্চা হওয়ার পরে আপনি কিন্তু তাকে ইকো করে দেখতে হবে যে তার কোনো কার্ডিয়াক প্রবলেম আছে কিনা। এটা হচ্ছে আপনার বা নিউনেটোলজিস্টের কাজ, যে মায়ের এসএলই আছে তার এটা করা। তো নিউনেটাল লুপাসটা আমাদের পরীক্ষায় রিটেনে আসে, মানে এসএকিউতে আসবে, আর এসএলই কেস করলে তো অবশ্যই আপনাকে ধরবে। এবং এখানে ইউজুয়ালি কিন্তু কোনো ট্রিটমেন্ট লাগে না কিনের যে ম্যানিফেস্টেশন গুলা, বাট হার্ট ব্লকে থাকলে তো সেটা আপনার ট্রিটমেন্ট লাগবে। তাহলে এই হচ্ছে আমার এসএলই নিয়ে কথাবার্তা। আমি একটু দেখি আগে আমার আর কিছু বলার আছে কিছু এখানে বলার নাই। আপনাদের যদি কিছু জিজ্ঞাসা করার থাকে আমাকে জিজ্ঞেস করতে পারেন, আমি একটু দেখে নেই কিছু বলার আছে। কয়েকটা জিনিস ইম্পর্টেন্ট, কয়েকটা জিনিস একটু বলিয়েছিলি তে। এসিলির ইফেক্ট, ফিটাল ইফেক্ট, এগুলো আমি বলেছি। ইনভেস্টিগেশন গুলো বলেছি। ট্রিটমেন্ট বললাম যে স্টেরয়েড দিবেন, হাইড্রোক্সিক্লোরোকুইন দিবেন, অ্যাসপিরিন দিবেন। ফলো আপ কিভাবে করবেন, ম্যানেজমেন্ট কিভাবে করবেন, লেবার ম্যানেজমেন্টের কথা বললাম। কখন সে প্রেগনেন্ট হবে সেটা বলেছি। প্রি কনসেপশনাল কাউন্সেলিং খুবই বেশি, ইট শুড বি প্ল্যান প্রেগনেন্সি। মাল্টিডিসিপ্লিনারি টিম অ্যাপ্রোচ, আপনি অ্যাজাথ্রাইপ্রাম সাইক্লোফসফামাইড মেথোট্রেক্সেট অফ করে 6 মাস বন্ধ করে রাখতে হবে অ্যাটলিস্ট, ঠিক আছে? তারপরে প্রেফার্ড মনোথেরাপি দিয়ে তাহলে আপনি প্রেগনেন্সি দিবেন। ট্রিটমেন্ট অফ ফ্লেয়ার আপটা বললাম, এসএলই এবং পি ডিফারেন্স বললাম, লুপাস নেফ্রাইটিস এর ফিচার বলেছি। আচ্ছা, হিস্ট্রি যেটা বললাম আমি একটু এটা আবার বলি যে হিস্ট্রিতে কি বলবো, আমি কিন্তু বললাম যে এটা বলতে হবে নোন কেস অফ বেসিক্যালি অ্যাডমিটেড ফর অবস্টেটিক ম্যানেজমেন্ট এবং কমপ্লিকেশন আছে কিনা, এই কয়টা হিস্ট্রিতে আসবে। ইলাবোরেশন যখন করবেন আপনাকে পয়েন্টগুলো আমি বলছি আরেকবার বলি। প্ল্যান্ড অর আনপ্ল্যান্ড প্রেগন্যান্সি, ড্রাগস কি খাইতো 2 নাম্বার, 3 নাম্বার অ্যান্টিনেটাল কেয়ারের কি অবস্থা, রেগুলার ছিল কি ছিল না, 4 নাম্বার অ্যানোমালি স্ক্যান করছে কিনা, 5 নাম্বার ফিটালিকো করছে কিনা, এই পয়েন্টগুলো শুধু লিখে রাখেন। 6 নাম্বার হচ্ছে তার আরপিএল এর কোনো হিস্ট্রি আছে কিনা, যেটা মানে অবস্টেটিক হিস্ট্রি। 7 নাম্বার হচ্ছে তার মেডিকেল হিস্ট্রি, তার ডায়াবেটিস আছে কিনা, থাইরয়েড আছে কিনা। 8 নাম্বার হচ্ছে তার জেনেটিক মানে ফ্যামিলি হিস্ট্রি, কারণ এখানে জেনেটিক মানে প্রিডিসপোজিশন আছে। তাহলে এই পয়েন্টগুলো আপনি এখানে মানে ইলাবোরেট করবেন, ঠিক আছে? এই তো, আর কিছু নাই। ঠিক আছে, যদি কোনো কোশ্চেন থাকে করতে পারেন, না হলে শেষ করব। থ্যাংক ইউ। এসএলই প্রি এক্লাম্পসিয়া এসএলই আসলে পাওয়া যায়, তবে এসএলই এর একটা সুবিধা আছে, আমি যেগুলো বললাম এর বাইরে এসএলই থেকে আসলে ধরার মতো তেমন কিছু নাই, কিছু ধরবেও না। এইটুকু বলতে পারলে, হিস্ট্রিটা বলে এটা বলতে পারলে ইনশাল্লাহ পরীক্ষাটা ভালো হয়ে যায়। এটা একটা সুবিধা, আমরা ভয় পাই অযথাই। ঠিক আছে, ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।